হাঁটতে হাঁটতে আর চোখে তাক বার করে দেখল মুগ্ধ এতক্ষণ যাবৎ নির্বিকার থাকলেও এবার কেমন গমগমে গলায় বলে উঠল, তোর জামাই মরছে। তড়িৎ ভরকায় মাহি সহসা মুগ্ধের পানে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, হোয়াট ননসেন্স। বিয়েই করতে করলাম না এখনো। তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো মুগ্ধের ব্যস্ত পদযুগল, চোয়ালের পেশি হলো টান টান, দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপটে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক। ওসব বাল ছাল করতে হবে কেন? বিয়ে ছাড়াই তো আমি আছি। মাহি আর কোনো কথা বাড়ালো না। নির্মল মুখখানা শক্ত করে নিয়ে কুলু পাটল মুখে। মুগ্ধে এক মুহূর্ত স্থির তাকিয়ে রইল। পর মুহূর্তেই মানবীকে কোল থেকে নামিয়ে দিয়ে হাত গুজল পকেটে। চঞ্চলা চড়ুই ছাড়া পেয়েই কদম বাড়ালো সম্মুখে। মধ্যকার দূরত্ব খানিকটা বাড়াতেই পেছন থেকে ভেসে এলো মুগ্ধের গমগমে কণ্ঠস্বর, সোজা ঘরে যা, ঘাড়তারা দেয় ব্যাটারি। চড়ুই ডাকছে বলে আমার অনুমতি ছাড়া এদিক ওদিক উড়ি করতে যাস না জানো, নয়তো সোজা ডানা কেটে দিব কিন্তু। থমকায় মাহি, ঘাবড়ে গেল পরক্ষণে, শরীর ঘুরিয়ে তাকালো না আর। মাথাটা কেবল কাত করে সম্মতি দিল নীরবে। পেছনে দাঁড়িয়ে থাকা রুড়ো মানব ততক্ষণে ঠোঁটের ফাঁকে সিগার চেপেছে, ধরিয়েছে লাইটার। মানবীর অমন নীরব সম্মতিতে হাসল সে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টেনে বিড়বিড়ালো, এত বাধ্য। বিড়বিড়িয়ে বলা বাক্যটুকু কেবল নিজ অব্দি সীমাবদ্ধ রাখল মুগ্ধ। অদূরে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল যতক্ষণ রমণীকে দেখা যায়, ঠিক ততক্ষণ মানবীর ক্ষুদ্র দেহখানা যেই না দৃষ্টির বাইরে গেল অমনি রং পাল্টালো রূঢ় মানবের মুখাবয়ব। ফিরল চিরচেনা নির্দয় খোলসে। তখনই পাদুকা উল্টো দিকে ঘুরিয়ে দাম্ভিক কদম বাড়ালো মুগ্ধ। কিছুটা পথ এগোতেই হুট করে তার পেছনে সাগরেদ হিসেবে যোগ দেয় অ্যাডওয়েন। তার উপস্থিতি টের পেতেই দাঁত খিঁচল মুগ্ধ। তুই থাকতে ও জঙ্গলে গেল কি করে বাস্টার্ড? কোথায় মরতে গিয়েছিলি তুই? আর কুয়ার মুখ খোলা কেন? ওই মহিলার মুখে স্কচ টেপ লাগাসনি? চিৎকার করছিল কেন কুত্তার বাচ্চাটা? অ্যাডওয়েন গম্ভীর মুখে ঢোক গিলল খানিক, মুহূর্ত ব্যয়ে প্রসঙ্গ পাল্টে সম্মুখে অগ্রসর নির্দয়ের উদ্দেশ্যে বলে ওঠে, মনস্তার, আপনি যখন কুয়োতে ছিলেন তখন সহসা ব্যস্ত পা দুটো থামল মুগ্ধের। উত্তরের অপেক্ষা করবার পূর্বেই অ্যাডউইন বলে ওঠে, তখন আপনার সিগনোরা নাচ ঘরে ঢুকেছিল। তার কিছুক্ষণ পরেই হিমাংশু রায় আর তার স্ত্রী ঢুকলেন। তাদের মধ্যে বাগবৈতণ্ডা হয়। আর তারপর ডিড দ্যাট মাদার ফাক আর টাস্ট মাই গার্ল। কথার মাঝে অমন রূপ পড়ায় থমকায় অ্যাডওয়েন। পরক্ষণেই রূঢ় মানবের অমন ভয়ানক কণ্ঠে আটকে উঠে সে। থতমত খেয়ে কী বলবে না বলবে তা নিয়ে চিন্তায় মগ্ন হতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট আচমকাই শরীর ঘুরিয়ে আক্রমণ বসালো ভোলা ভালায় অ্যাডউইনের কণ্ঠনালী বরাবর। মূর্তি ভরকায় অ্যাডউইন। রূঢ় মানব তার শক্ত হাতের জোরে বেচারার পা দুটো শূন্যে তুলতে তুলতে হুঙ্কার ছুড়ে বলল, আই এম ফাকিং আস্কিং ইউ সামথিং বাস্টার্ড। ডিড দ্যাট মাদার ফাকার টাস্ট মাই গার্ল? ডিড হি? সহসা ওপর নিচ মাথা নাড়ায় অ্যাডউইন। তক্ষুনি বেচারার কণ্ঠ ছেড়ে দিল মুগ্ধ। সঙ্গে সঙ্গে বেচারা ছিটকে পড়ল জমিনে। বুকের ওপর হাত চেপে কাশতে কাশতে এক পলক তাকালো রূঢ় মানবের পানে। অমনি চমকে উঠে সে। ট্যাটু শৈলীতে অঙ্কিত বলিষ্ঠ হাত দুটোর ওপরের শার্টে গোটানো মাফিয়া মনস্টার। শার্ট গোটাচ্ছে মাফিয়া মনস্টার। মুখাবয়ব জুড়ে তার তীব্র রাগ, দাঁত খিচে কেবল আওড়ালো, তেল গরম কর আর ডোরোকে রেডি কর। মাথা ভর্তি ক্ষীণ যন্ত্রণা, চুলের গোছায় জমেছে খানিক ব্যথা। চঞ্চলা চড়ুই আর ছুটছে না, হাঁটছে ছোট ছোট কদমে। ধীরলয়ে সামান্য এগোতেই মানবীর মনের কোণে হুট করে উত্থাপিত হলো এক অদ্ভুত ইচ্ছে। রূঢ় মানবের কোন কক্ষে গতকাল দেখেছিল একখানা টেলিফোন। তাতে লাইন আছে কিনা কে জানে। লাইন থাকলে অবশ্য বাড়িতে একটা কল দিতে পারবে সে। বাবার জন্য বুকটা বড্ড পোড়াচ্ছে তার। খানিকটা কথা বলতে পারলে যদি স্বস্তি মিলে। তাছাড়া নির্দয় লোকটা তো এদিকে নেই আপাতত। তাহলে তার কক্ষে গিয়ে ফোন ইউজ করলেই তো সে ধরাই টের পাবে। বোকা সপ্তদশী সে কি চিন্তার জোর। এহেন চিন্তার জোরে তড়িৎ পা ছোটালো বিপরীত বারান্দার দিকে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। কক্ষের দুয়ার ঠেলে দিতেই কক্ষের দুয়ার ঠেলে দিতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে ছড়িয়ে থাকা রূঢ় মানবের পুরুষালী পারফিউমের ঘ্রাণটা কেমন
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মাহিকে। মাহি মুগ্ধ হয়ে গিয়েও কেমন সময় নষ্ট করল না। সহসা কক্ষে প্রবেশ করে শরীরের সর্বশক্তি দিয়ে ঠেলে বন্ধ করে দিল কক্ষের দুয়ার। অতঃপর সন্ধানী দৃষ্টি মিলে এদিক ওদিক তাকাতেই এক পর্যায়ে তার দৃষ্টি গিয়ে আটকে গেল অদূরের বেড সাইড টেবিলের ওপর সজ্জিত অ্যান্টিক টেলিফোন গানা। রমণী স্বস্তির নিঃশ্বাস ফেলল সামান্য, তড়িৎ পায়ের জোর বাড়ালো, ছুটল বিছানার ধারে। মাহের ক্ষুদ্র বদনখানি কাঁপছে ভীষণ, কম্পিত হাত দুটো বাড়িয়েছে ফোনের দিকে। মনে বড় সংশয় তার, ফোনে যদি লাইন থাকে তখন পারবে সে বাড়িতে কল দিতে, পারবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। এরূপ চিন্তায় হাঁসফাঁস করছে রমণী। রূঢ় মানবের ভয়ে একবার হাত গুটিয়ে নিচ্ছে তো পরক্ষণে পরিবারের সঙ্গে একটুখানি যোগাযোগের লোভে বাড়িয়ে দিচ্ছে হাত। অন্তঃকণের দলাচলে এক প্রকার অতিষ্ঠ মাহি চোখ দুটো সহসা কুঁচকে নিয়ে কম্পিত হাতে আচমকা আঁকড়ে ধরল ফোনটা। অতঃপর তা একটানে তুলে এনে কানে ঠেকাতেই ফোনের ওপাশ থেকে ঝিরঝির টুংটাং শব্দ শুনতে পেল সে। মুহূর্তেই রমণীর পেলব মুখখানায় এক টুকরো আশার আলো দেখা গেল যেন। সে তৎক্ষণাৎ কাঁপা কাঁপা হাতে টেলিফোন স্ট্যান্ডে আঙুল চাপল। বাড়ির ল্যান্ডলাইনের নম্বরখানা বেশ মনে আছে তার, চটজলদি টুকলো সব কয়টা নম্বর। তড়িঘড়ি করে কল চাপতেই রিং হতে লাগলো ফোনটাই। মানবীয় অধীর আগ্রহে ফোন কানে ঠেকিয়ে বসে রিসিভ করা হবার অপেক্ষায়। বুকটা বড্ড ধুকপুক করছে তার। ফোনে রিং হচ্ছে একদিকে, আর অন্যদিকে তার হৃদস্পন্দনের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হলো। কল কেটে যাবে যাবে জোগাড়। আশাহত মানবী মুখ ভার করার প্রস্তুতি নিতেই অপাশ থেকে আচমকা কেউ একজন রিসিভ করলেন কল। চিরচেনায় দীর্ঘ কণ্ঠে আওড়ালেন, হ্যালো, এহসানস হিয়ার। কে বলছেন? সপ্তদশীর ভঙ্গুর হলো মুহূর্তেই। বহুল পরিচিত এবং কাঙ্ক্ষিত দুটো সুধা বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই কণ্ঠরুদ্ধ হলো বকা মানবীর। কান্নারা ঠোঁট চোখ দুটোর কটর ছাড়িয়ে এক্ষুনি বোধহয় বেরিয়ে আসবে তার। গলার কাছটায় অনুভূত হচ্ছে অসহ্য চেনচেনে ব্যথা। রমণী ঢোক গিলল পরপর। জিভের ডগা ভারী হওয়ার বাক্য না বেরুলেও এলোমেলো নিঃশ্বাসের ছন্দ ঠিক ভেদ করল টেলিফোনের রিসিভার। টেলিফোনের ওপাশে থাকা ব্যস্ত মধ্যবয়সী রমণীর কর্ণকুহরে স্পষ্ট প্রবেশ করল এরূপ এলোমেলো নিঃশ্বাসের শব্দ। মুহূর্তেই রমণী থমকালেন যেন। দুর্বল দেহে কম্পন হলো আচমকা। পায়ের তলার জমিনটা বোধহয় খানিক নড়ে উঠল, যার তাল সইতে না পেরে দুর্বল রমণী ধপ করে বসে পড়লেন পাশে থাকা সোফার নরম গদিতে। তিনি জানেন না তার মমতায় আচ্ছাদিত হৃদয়টা অমন কাঁপছে কেন। তিনি জানেন না ফোনের ওপাশে কে আছে। তবু মমতাময়ী সে কি টান অনুভব করছে দেখো। বিভ্রমে কাঁপা কাঁপা অধরের ফাঁক গলিয়ে অস্ফুটে আওড়ালো, কে কে কে? সপ্তদশী তড়িৎ চোখ দুটো বুজে নিল। অতগুলো দিন পর মায়ের কণ্ঠখানা কর্ণকুহরে প্রবেশ করতেই বুক ভারী হয়ে এলো তার। মানবীর কণ্ঠ ফুঁড়ে উপচে বেরিয়ে আসতে চাইল কান্নাগুলো। মানবী সতর্কতার লক্ষ্যে তখনই অধর কামড়ে ধরল। নীরবে অশ্রু বিসর্জন দিয়ে মুহূর্ত ব্যয়ে ভারী কণ্ঠে কেবল প্রত্যুত্তর ছুড়ল, আম্মু। সহসা হৃদস্পন্দন থমকে গেল মাইমুনা বেগমের। থমকে গেল তার অভিব্যক্তি। দীর্ঘদিনের নির্ঘুম চোখ দুটো সঙ্গে সঙ্গে ভরে উঠল যেন। কাঁপতে লাগল দুর্বল দেহখানা। হতবাক কণ্ঠে শুধালেন, মাহি, মাহি। এবার আর নিজেকে ধরে রাখার কোনো সাহস হলো না মাহির। কেঁদে উঠল ডুকরে। তার কান্নার প্রতিটি শব্দ যেন তীরের ফলার ন্যায় বিঁধতে লাগলো মমতাময়ের দুর্বল হৃদয়ে। মমতাময় নিজেও মেয়ের বিচ্ছেদে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে আওড়ালেন, আমার মা। মা কেমন আছিস তুই? মা তুই ঠিক আছিস? মা তুই কোথায়? মা। কান্নার তোরে হেঁচকি তোলবার জোগাড় মাহির। অস্ফুটে শুধাই, আম্মু তোমরা সবাই কেমন আছো? আম্মু, আব্বু কেমন আছে? বড় আব্বু, মেজো আব্বু, কাকাই ওরা কেমন আছে? আহে কেমন আছে আম্মু? ও কি এখনও কলেজে যাওয়ার সময় ব্যাগ নিতে ভুলে যায়? ও এখন একা জটিল ম্যাথমেটিক্সগুলো করতে পারে আম্মু। আর আর পুতুল, পুতুল সোনা কেমন আছে আম্মু? ও ঠিকমতো স্কুলে যায় তো? অরিপু কেমন আছে? ইকরা আপু, অনি ভাইয়া, রোদ ভাইয়া ওরা সবাই কেমন আছে? আর আর ফুপ্পি ওরা? আরে থাম না রে বাচাল মেয়ে। আর কতবার ভালো আছে ভালো আছে করবি? এগুলো তোর ফ্যামিলি মেম্বার্স নাকি গোটা একটা গ্রামের জনগণ? তোর দাদা বান্দির ছেলে সময়কালে সঠিক জিনিস ইউজ করেনি কেন? নাকি তো তার ওদিকে
ফার্মেসি ছিল না। এত এত পাগল ছাগল পয়দা করলো কি করে বান্দির ছেলেটাই। কথার পথিমধ্যে ফোনের ওপাশ থেকে ভেসে আসা রূঢ় মানবের এহেন খিটখিটে বাক্যে যার পরনায় হতবাক মায়ে নিজে ফুল হচ্ছে ভেবে তক্ষণি ফোনটা কান থেকে নামিয়ে এনে সম্মুখে তাক করলো। অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো মাইমুনা বেগমের হতচকিত কণ্ঠস্বর, মাহি, মাহি তোর সঙ্গে ওই জানোয়ারের ছেলেটা বসে আছে নাকি? কথাটা শেষ হবার ফুরসত হলো না মাইমুনা বেগমের। তার পূর্বেই মাহির লাইনে মিউটেশন অন করে এক্সটেনশন থেকে ধেয়ে এলো রূঢ় মানবের ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর, ও শাশুড়ি আম্মা, কেমন আছেন গো? নিজের মেয়ের জামাইকে কেউ এভাবে বলে নাকি শাশুড়ি আম্মা? যে জায়গায় আপনার উচিত জামাই ষষ্ঠীর আয়োজন করা, সে জায়গায় আপনি আমায় এমনভাবে গালমন্দ করছেন। ধুর, দুষ্টু মেয়ে। মুহূর্তেই সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল মায়মনা বেগমের। দাঁত করল কিরমির। মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। ওটাই তো আমি পারি না শাশুড়ি আম্মা। আপনি দেখেননি আমি কেমন, তারপরও এমন দিবা স্বপ্নের কথা বলেন কেমনে? দু হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল মায়মনা বেগমের। সর্পের ন্যায় ফসফস করতেই ওপাশ থেকে শোনা গেল মুগ্ধের শ্লেষাত্মক কণ্ঠ, এমনিতে আপনার হাতের খাবার খাওয়ার দুর্ভাগ্য হয়নি শাশুড়ি আম্মা, তবে আপনার বানানো জিনিসটা রোজ খাচ্ছি, উফ, হেব্বি টেস্ট বুঝলেন। কপাল গোছালেন মাইমুনা বেগম। ফোনের ওপাশ থেকে পরপরই কর্কশ কণ্ঠে শুধালেন, কি বলতে চাইছো তুমি? আমার বানানো জিনিস মানে? আমি তো এখন পর্যন্ত তোমাকে কিছুই দিইনি। দিলে অবশ্যই বিষ মিশিয়ে দিতাম। তুমি কোনটার কথা বলছো বেয়াদব? হায় হায়, জানেন না আপনার মেয়ের কথা বলছি যে? আপনার দ্বারা বানানো আমার পার্সোনাল আচার সে। একবার মিষ্টি, একবার টক, আরেকবার ঝাল, উফ, হোয়াট এ কম্বিনেশন শাশুড়ি আম্মা, হোয়াট এ কম্বিনেশন, জাস্ট চুমু টাইপ। সহসা ঘৃণায় মুখ কুচকে নিলেন মাইমুনা বেগম। দাঁত খিচে অধর নাড়াতে উদ্যত হবেন, তার পূর্বেই রমণের হাতের মুঠো হতে ল্যান্ডলাইন ফোনটা টেনে নিল অনেক। এহসান পরিবারের দ্বিতীয় রত্ন সুদর্শন পুরুষ ফোনটা কানে তুলেই বলে উঠল, হোয়াট, হে ইউ রাস্কেল। তৎক্ষণাৎ চলের পেশি টান টান হলো রুড়ো মানবের। ডেস্কের ওপর তুলে আনলো পা দুটো, পিঠ এলিয়ে দিয়ে চেয়ারের গায়ে কটমুটিয়ে শুধালো, ওরে শালা, কি রে, তোকে না গুলি করেছিলাম, তুই এখনো বেঁচে আছিস? ভেবেছিলাম মরে টরে গেলে বাটি দিয়ে আসবো। তোর তো দেখছি কই মাছের প্রাণ। চল শক্ত করলো অনেক, কণ্ঠ নামালো ঝাঁজ। আমার বোনকে তোর মতো জানোয়ারের কবজা থেকে ফিরিয়ে না আনা অব্দি আমি মরছি না। কথাটা শেষ হতে না হতেই গা দুলিয়ে হেসে ওঠে মুগ্ধ। মুহূর্ত খানিক যেতে না যেতেই সেই হাসি মিলিয়ে গেল বাতাসের ঝাপটায়। মুখাবয়ব হয়ে উঠল কঠোর, দাঁত খিচে বলে উঠল, আসিস তবে কুত্তার বাচ্চা। এমনিতেও তোদের মতো উচ্ছিষ্টগুলো পৃথিবীতে থেকে শুধু শুধু অক্সিজেন নষ্ট করছে। এই সুযোগে তোদের মেরে দিয়ে পৃথিবীর অক্সিজেন বাঁচানোর কাজটা না হয় করেই ফেলবো। বলে কলটা খট করে কেটে দিল মুগ্ধ। বাহাতের আঙ্গুল দিয়ে এক্সটেনশনে চাপ বসাতেই সপ্তদশীর ফোনের মিউটেশন কেটে গেল মুহূর্তেই। ভয়ার্ত রমণী সামান্য ঢোক গিলতেই অপাশ থেকে ধেয়ে এলো রুড়ো মানবের ক্ষিপ্ত কণ্ঠস্বর, কলিজায় খুব বেশি সাহস হয়ে গিয়েছে তোর, তাই না? ঠিক আছে, ড্রয়ারে একটা স্লিভলেস রেড কালার নাইটি পরে আছে। গো অ্যান্ড অর দ্যাট আই এম কামিং। নাচতে তো পারিসই, সো আজ সারা রাত তোর নাচানাচি চলবে জাস্ট। তবে নাচটা নাচাবো আমি, তাও আবার আমার পছন্দের, আমার ওয়েতে, বান্দির মেয়ে। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা? জাস্ট পুরোটা মাখন টাইপের একটা এপিসোড। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।